ব্যবস্থা এবং বাংলাদেশের যে রাজনৈতিক দলের যে তাদের যে পরিকাঠামো এবং তাদের যে কার্যপ্রণালী আমরা লক্ষ্য করেছি তাতে বাংলাদেশের উন্নয়নের থেকে বাংলাদেশের চুরি ডাকাতি চিনতে দুঃখিত আমার ইন্টারনেট একটু সমস্যা করছে। দেখেন এখন আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আমি বলছি যে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসতে হবে, জামাতকে ক্ষমতায় নিয়ে আসতে হবে, বা অমুক দলকে নিয়ে আসতে হবে, তমুক দলকে নিয়ে আসতে হবে, এটা কোনো দলীয় বা কোনো ধরনের আমাদেরকে এমন কিছু চিন্তা করতে হবে বাংলাদেশের যেই বাংলাদেশকে আমরা এই একটা স্বৈরতন্ত্র থেকে মুক্তি দিয়ে আরেকটা রাজনৈতিক দলের হাতে তুলে দেবো, সেই রাজনৈতিক দলটুকু কতটুকু জনকল্যাণের জন্য নিয়োজিত থাকবে সেটা আমাদের বিবেচনা করতে হবে। সে হোক বিএনপি হোক, সে জামাত ইসলাম হোক, সে অন্যান্য বা বিভিন্ন বাংলাদেশের অনেকগুলো রাজনৈতিক দল রয়েছে। আমাদেরকে একটা ব্যালেন্সে নিয়ে আসতে হবে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার জন্য। সেটা একমাত্রই পারে বাংলাদেশের জনগণ। সেই ব্যালেন্সটা তৈরি করতে যদি আমরা পারি, তাহলে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না, জনগণের উপরে মানে শাসনের নামে শোষণ করতে পারবে না। কারণ সিদ্ধান্ত আপনাদের। আপনারা অনেকে বলতেছে যে এনসিপি এই সেই, শুনেন একটা কথা বলি, বাংলাদেশের যেই জায়গা থেকে বাংলাদেশকে বৈষম্য বিরোধী বলেন, জামাত ইসলাম বলেন, বিএনপি বলেন, সবাই কিন্তু পাশাপাশি থেকে ব্যালেন্স করে তারা কিন্তু এই শৈল শাসককে তারা কিন্তু বাংলাদেশের মাটি থেকে উচ্ছেদ করেছে। এখন সেই ব্যালেন্সটাকে যদি আপনারা নষ্ট করতে চান, কোনো একটা সিস্টেম আপনারা ক্রিয়েট করে, সেক্ষেত্রে কিন্তু সেটা কিন্তু হচ্ছে জনগণের জন্য অত্যন্ত দুঃখজনক। জনগণের, আমি আবারও দুঃখিত, আমার ইন্টারনেট লাইনটা বারবার বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, তো আমি আন্তরিকভাবে আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। কথার মাঝখানে যখন এই ধরনের সংযোগ বা বিভ্রাট ঘটে, সেক্ষেত্রে কথা বলতে অনেক সমস্যা হয়। দেখেন, আমি কোনো রাজনৈতিক বিশ্লেষক নই বা বাংলাদেশের কোনো ওইরকম কোনো প্রভাবশালী রাজনৈতিক দলের কর্মী বা কোনো কিছুই না। আমি একজন সাধারণ মানুষ, সাধারণ মানুষের দৃষ্টিকোণ থেকে আমাদের যা যা বলবার দরকার আমরা ততটুকুই আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করি। এখন সিদ্ধান্ত জনগণকে নিতে হবে। জনগণ যদি ওই ব্যালেন্স তৈরি করে রাজনৈতিক দলগুলোর উপরে যদি প্রভাব বিস্তার করতে পারে, তাহলে আগামী দিনে স্বৈর শাসকের কোনো ধরনের ইঙ্গিত বাংলাদেশের জনগণ পাবে না। বাস আমাদেরকে এইটুকু লক্ষ্য রাখতে হবে, বাংলাদেশের যে পরিবারতান্ত্রিক যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমরা বিগত যে শাসন ব্যবস্থাগুলো রয়েছে দেখেছি, সেগুলো কিন্তু সবগুলোই জাতীয় পার্টি থেকে শুরু করে বিএনপি থেকে শুরু করে আওয়ামী লীগ পর্যন্ত তারা কিন্তু পরিবারতান্ত্রিক রাজনীতি অবলম্বন করেছে। একজন চলে গিয়েছে, তার বেকারে তার ছেলে এসেছে, তার ছেলে থেকে তার মেয়ে এসেছে, তার মেয়ে থেকে তার, এরকম করে কিন্তু আসতেছে। এই ব্যালেন্স, এই যে তারা একটা পরিবারতান্ত্রিক যে ব্যবস্থা, মানে যেটাকে আমরা রাজতন্ত্র বলতে পারি, গণতন্ত্রের মাঝখানে তারা রাজতন্ত্র কিন্তু প্রতিষ্ঠা করতেছে। এখন সিদ্ধান্ত জনগণকে নিতে হবে। তারাই শুধুমাত্র বাংলাদেশের ক্ষমতায় আসবে, বাকি দলগুলো ক্ষমতায় আসবে না, এরকম কিন্তু হতে পারে না। আমার সন্তান, আপনার সন্তান বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা হবে, সেই স্বপ্ন কিন্তু আমরা দেখতে পারি। এটাই সময়, এটাই মুখ্য সময়। জনগণকে সাথে নিয়ে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা পরিবারতান্ত্রিক যে রাজনৈতিক ব্যবস্থাগুলো রয়েছে সেগুলোকে লাথি মেরে আমাদেরকে নতুন কোনো রাজনৈতিক দলের ছায়াতলে আসতে হবে এবং তাদেরকে বাংলাদেশের জনগণের নিরাপত্তার দায়িত্ব, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য তাদেরকে দায়িত্ব প্রদান করতে হবে এবং জনগণের প্রতিনিধি হিসেবে সংসদে প্রেরণ করা আমাদের একমাত্র উদ্দেশ্য। সেই উদ্দেশ্য যদি আমরা সফল করতে পারি, তাহলে আগামী দিনের বাংলাদেশ হবে একটা পৃথিবীর মধ্যে একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। এখন সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে নিতে হবে যে আমরা আওয়ামী লীগকে নিয়ে আসবো না বিএনপিকে নিয়ে আসবো। এই দুই পরিবার থেকে বাংলাদেশকে যদি আমরা বাঁচাতে চাই, তাহলে নতুন কোনো রাজনৈতিক দলকে আমাদেরকে সামনের সারিতে নিয়ে আসতে হবে এবং তাদেরকে আমাদেরকে ক্ষমতা দিয়ে দেখতে হবে যে তারা বাংলাদেশের জন্য কতটুকু করতে পারে। অনেকেই বলছে যে হ্যাঁ, না, তাদের তো দূরদর্শিতা নেই, তাদের পারদর্শিতা নেই, তাদের ওইরকম এক্সপিরিয়েন্স নেই। দেখেন, এক্সপিরিয়েন্স কি বিএনপি ছিল, আওয়ামী লীগের ছিল? আপনারাই ক্ষমতা নিয়ে এসেছেন, তাদেরকে এক্সপিরিয়েন্স করেছেন এবং তাদেরকে এমন এক্সপিরিয়েন্সে নিয়ে এসেছেন তারা কিন্তু দেখেন বাংলাদেশের যে 300টি আসন রয়েছে, বাংলাদেশের যে সংসদীয় 300টি আসন রয়েছে, বিএনপির যে প্রার্থীগুলো রয়েছে, সেগুলো কিন্তু হচ্ছে মানে একবারে একটা চেইন ফলো করে আসতেছে। দেখেন, ব্যারিস্টার জমিরুদ্দিন সরকারের যে ছেলে, সে আমার আন্তরিক বিএনপির ভাইরা আমাকে আপনারা খারাপভাবে নেবেন না। এটা কিন্তু আসলে এটা বিএনপির জন্য একটা কিন্তু মানে বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে সামনে দাঁড়াবে যে আপনারাও কিন্তু পরিবারতান্ত্রিক যে রাজনীতি ব্যবস্থা আপনারা কায়েম করেছেন, সেই রাজনীতি থেকে আপনাদেরকেও বের হতে হবে। আপনাদেরকেও বের হতে হবে, এর বাইরে কোনো অবকাশ নেই। দেখেন, পঞ্চগড় যে সংসদীয় আসন যেটা রয়েছে, পঞ্চগড় 1 আসন, সেখানে বিএনপির ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার, যিনি বিগত দিনে স্পিকার ছিলেন এবং পরবর্তীতে তিনি অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন, অত্যন্ত শ্রদ্ধেয় একজন ব্যক্তি। সেখানে আমাদের কোনো আপত্তি নেই বা সেখানে কোনো আপোষ নেই। তিনি তার সম্মানে অধিষ্ঠিত হয়েছেন এবং ওনাকে আমরা সম্মান করি। কিন্তু রাজনীতি ময়দানে যখন পরিবারতান্ত্রিক হয়ে যাবে রাজনীতি, সেক্ষেত্রে কিন্তু অত্যন্ত দুঃখজনক এবং বাংলাদেশের এবং পঞ্চগড়বাসীর জন্য অত্যন্ত হতাশাজনক। যারা দীর্ঘদিন থেকে রাজনীতি করে আসছে তাদেরকে সুযোগ করে দেওয়া হচ্ছে না। এবং পঞ্চগড়ের জনগণকে সিদ্ধান্ত নিতে হবে, পঞ্চগড় 1, 2 এবং এই পঞ্চগড়কে কেন্দ্র, পঞ্চগড় শুধু না, দুঃখিত আবারও ইন্টারনেট লাইন সমস্যা করেছে। এখন পঞ্চগড়ের জনগণকে সিদ্ধান্ত নিতে হবে, পঞ্চগড় জেলা বিএনপিকে সিদ্ধান্ত নিতে হবে আগামী দিনে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে নতুনদেরকে সহযোগিতা করবেন, নাকি সেই জরাজীর্ণ ভরা আছে পরিবারতন্ত্রকে আমরা সাপোর্ট করে যাবো। আমরা বিএনপিও বুঝি না, আওয়ামী লীগ বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, আমরা শুধু বুঝি বাংলাদেশের যে তরুণ যে শক্তি রয়েছে, যে শক্তির অবদানে আজকে আমরা প্রাণ খুলে কথা বলতে পারছি, সেই যে ব্যক্তিগুলোকে, সেই মানুষগুলোকে সামনে সারিতে নিয়ে আসতে হবে। এখন সিদ্ধান্ত, এখনই সময়, সিদ্ধান্ত আপনারা নিন। এই নির্বাচন বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করবে। হয় ভাগ্যের মধ্যে ভাড়া নিয়ে আসবে, না হলে জোয়ার নিয়ে আসবে। সেটা জনগণকে সিদ্ধান্ত নিতে হবে। শুধু আমি আমার এই ফেসবুকে যতগুলো মানুষ রয়েছেন, আপনারা যারা শুনবেন, পরবর্তীতে আমার ভিডিওটা শুনবেন, তারা অত্যন্ত মনোযোগ সহকারে শুনবেন। এখানে কোনো ধরনের দলীয় বা কোনো ধরনের রাজনৈতিক যে মানে বিষাদকার কাছে কিন্তু এরকম কিন্তু কিছুই না। আমি শুধুমাত্র একটা জিনিস তুলে ধরার চেষ্টা করছি যে পরিবারতান্ত্রিক যে রাজনৈতিক ব্যবস্থা, সেই ব্যবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা দুটি পরিবারের মধ্যে সীমাবদ্ধ থাকতে চাই না। আমরা তো বাংলাদেশের মানুষ, যখন আমরা স্বাধীন হয়েছি 71-এ পাকিস্তানের কাছ থেকে, এমনকি 24-এ আমরা যে পুনরায় যে আমরা আমাদের অধিকার ফিরে পাওয়ার জন্য যে লড়াই করেছি, সেই লড়াই আমরা সফল হয়েছি, সেটা কিসের ভিত্তিতে? সমতার ভিত্তিতে। সেই সমতাকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে চাই বা সেই সমতার মধ্যে যদি আমরা থাকতে চাই, আমার সন্তান, আপনার সন্তান যদি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়, সেক্ষেত্রে পরিবারতন্ত্রকে আমাদেরকে, এই পরিবারতান্ত্রিক যে ব্যবস্থা, সেই ব্যবস্থাকে আমাদেরকে একবারে তুলে ফেলতে হবে। এখন সিদ্ধান্ত দেখেন যে বিএনপির গঠনতন্ত্র দেখেন, আওয়ামী লীগের গঠনতন্ত্র দেখেন, তাদের গঠনতন্ত্রের মধ্যে কিন্তু আকাশ পাতাল ফারাক আছে, কিন্তু তারা কিন্তু পরিবারকে কেন্দ্র করেই রাজনীতি করে গেছে। এখানে আমার ভাই, বাবা, চাচা অনেকেই অনেক রাজনীতির সাথে জড়িত। তারা আমার এই বক্তব্য শোনার পরে আমাকে অনেকভাবে খারাপভাবে মন্তব্য করতে পারে। দেখেন, দীর্ঘদিন থেকে যারা বিএনপির রাজনীতি এবং যারা এই ফ্যাসিস্ট সরকারের আমলে যারা নির্যাতিত হয়েছে, কারাবরণ করেছে, তাদের দিকে লক্ষ্য করেন, তারা তো ওই জায়গায় যাওয়ার মতো যোগ্যতা সম্পন্ন তারা রয়েছে।
এখন সিদ্ধান্ত যদি আপনারা নেন, এখন বলতে পারেন যে হচ্ছে হ্যাঁ তার মতন শিক্ষিত বা তার মতন মার্জিত, তার চলাফেরা এবং তার জনপ্রিয়তা থাকতে পারে। জনপ্রিয়তা, শিক্ষাগত যোগ্যতা একটা মানুষের মানদণ্ড নির্ভর করে না। একটা মানুষের যে মানবিকতা, যে গুণাবলী রয়েছে সেগুলো পরিপূর্ণ হতে পারে না। জনপ্রিয়তা এক জিনিস, শিক্ষাগত যোগ্যতা এক জিনিস, কিন্তু সাংগঠনিক যে প্রক্রিয়াগুলো রয়েছে সেই প্রক্রিয়াগুলো চালাবার মতন যে শক্তি রয়েছে সেই শক্তিগুলো কার মধ্যে সবচেয়ে বেশি রয়েছে সেগুলো ব্যক্তিগত সামনে সাথে নিয়ে আসেন না কেন? আগামী দিনে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তারাই তো নেতৃত্ব দিবে। এখন যদি আপনারা যদি ধারাবাহিকভাবে যদি আপনারা লক্ষ্য করেন যে বিএনপি থেকে তারেক রহমানের পর থেকে তার পরবর্তী প্রজন্ম, তার পরবর্তী প্রজন্ম থেকে তার পরবর্তী প্রজন্ম, এই প্রজন্ম থেকে প্রজন্ম জন্মান্তর পর্যন্ত এই সিস্টেম চলে যাবে, তাহলে কি বাংলাদেশের সাধারণ যে কৃষকের ছেলে, চাষার ছেলে, রিক্সাওয়ালার ছেলে, এরা কি বাংলাদেশের রাজনীতিতে তাদের ভূমিকা রাখতে পারবে না? সিদ্ধান্ত জনগণকে নিতে হবে। আগামী দিনে রাষ্ট্র পরিচালনার জন্য কাকে আমরা নির্ধারণ করবো, কার হাতে বাংলাদেশের ক্ষমতা হস্তান্তর করবো, সেই সিদ্ধান্ত একমাত্র বাংলাদেশের জনগণের উপর নির্ভর করছে। এখনই সময়, এপ্রিলের শুরুতে যে নির্বাচন হবে সেই নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের সকল শ্রেণীর পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের যে পরিবারতান্ত্রিক রাজনীতি রয়েছে সেই পরিবারতান্ত্রিক রাজনীতির বিলোপ করে আমাদেরকে নতুন কোনো রাজনৈতিক দলের হাতে বাংলাদেশের মানুষকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব প্রদান করা। এখানে একটা দলকে আমি শুধু কথা বললাম, তাই না? একটা দলকে নিয়ে দেখেন, আপনি জাতীয় পার্টিকে নিয়ে দেখেন। জাতীয় পার্টিকে আপনি যদি নিয়ে আসেন সামনে, জাতীয় পার্টি কি করলো? এরশাদ চলে যাওয়ার পরে রওশন এরশাদ আসলো, রওশন এরশাদের পরে জিএম কাদের পরে তাদের পরবর্তী প্রজন্ম, এভাবে দেখেন এই যে তিনটা বৃহৎ রাজনৈতিক দল রয়েছে, এই তিনটা বৃহৎ রাজনৈতিক দলের যে পরিবারতান্ত্রিক যে শাসন ব্যবস্থা বা পরিবারতান্ত্রিক যে রাজনৈতিক পরিকাঠামো দেখেন তিনটা দলের মধ্যে বিদ্যমান। তাহলে আপনারা এখন সিদ্ধান্ত আপনাদের। আমি বারবার বলছি, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি তারা পরিবারতান্ত্রিক রাজনীতির সাথে তারা বিশ্বাস করে। তারা তাদের ছেলে সন্তান, নাতনি থেকে শুরু করে সবাইকে বাংলাদেশের সিংহাসনে বসানোর জন্য তারা উদ্গ্রীব হয়ে আছে। ঠিক একই কায়দায় যারা নির্বাচিত সংসদীয় আসনে, যারা নির্বাচিত হয়ে যারা এমপি ইলেকশন করছে এবং বাংলাদেশ জাতীয় সংসদে যারা প্রতিনিধিত্ব করবেন, তারাও দেখেন একই কায়দায় তাদের সন্তানকে সামনে নিয়ে আসবে, তাদের নাতিকে নিয়ে আসবে, তাদের পুতিকে নিয়ে আসবে, এভাবে চলতে থাকবে। চলমান প্রক্রিয়া, এই চলমান প্রক্রিয়া থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এখন সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে, আমি আবার বলছি, সিদ্ধান্ত আপনাদের। আমার সন্তান, আপনার সন্তান যদি জাতীয় সংসদে জাতির ভাগ্য নির্ধারণ করতে সক্ষম হয়, সেক্ষেত্রে আপনারা কেন আমার সন্তান, আপনার সন্তানকে আমরা সামনে সারিতে নিয়ে আসবো না? কে ভালো করছে, কে ভালো করে নাই, ইটস ডাজন্ট ম্যাটার। এখানে দেখার কোনো অবকাশ নেই। আমরা তিনটি রাজনৈতিক দলের উপর নির্ভরশীল হতে চাই না। বাংলাদেশে বহুদলীয় যে গণতন্ত্রের যে ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থা আমাদের প্রয়োগ করতে হবে এবং সেই প্রয়োগের মাধ্যমে বাংলাদেশের অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে সেগুলো শক্তিশালী হবে। তারা শক্তিশালী হলে বাংলাদেশের শক্তিশালী একটি বিরোধী দল তৈরি হবে। আর যদি বিরোধী দল তৈরি না হয়, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের রাজনীতি পরিবর্তন আসতে পারে না। এই শক্তিশালী বিরোধী দলের প্রয়োজন রয়েছে। সেই প্রয়োজনীয়তাকে আমাদেরকে সামনে রেখে, বাংলাদেশের জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমাদেরকে আগামী দিনগুলোকে সুন্দর করতে হলে এইরকম একটি রাজনৈতিক পরিবেশ তৈরি করতে হবে জনগণকে সাথে নিয়ে। যে কোনো বিল, যে কোনো আইন, যে কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রে প্রথমেই সেই বিরোধী দলকেই ফেস করতে হবে। আর যদি বিরোধী দল দুর্বল হয়, সেক্ষেত্রে তারা কিন্তু ওই আওয়ামী লীগের মতন বিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর করে হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে লুটপাট করে নিয়ে যাবে। সেই একই কায়দায় অন্য যে দলটি ক্ষমতা আসবে, তারাও কিন্তু একই কায়দায় বাংলাদেশ থেকে হাজার কোটি টাকা চুরি করে নিয়ে চলে যাবে। সেক্ষেত্রে আমরা কিছু করতে পারবো না। দেশের মানুষের উপর ঋণের বোঝা চাপবে, দেশের অর্থনীতি দেউলিয়া হয়ে যাবে। আমার কথাগুলো যদি খারাপ লাগে আমাকে আপনারা ক্ষমা করবেন। দেশের যে বর্তমান যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। এই যে হাজার কোটি টাকা লোপাট হয়ে গেল, আমাদেরকে IMF থেকে ঋণ নিতে হলো, আমাদেরকে বিশ্ব ব্যাংকের দ্বারস্থ হতে হয়, আমাদের এত সুন্দর একটা অর্থনৈতিক অঞ্চল থাকা সত্ত্বেও, এত বড় একটা জনশক্তি থাকা সত্ত্বেও আমাদেরকে হাত পাততে হয়, ভিক্ষা করতে হয় অর্থনীতিকে চাঙ্গা করার জন্য। সিদ্ধান্ত জনগণকে নিতে হবে আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে। আপনারা চোর চান না আদর্শ নেতা চান? লুটপাটকারী চান না আদর্শ নেতা চান? চাঁদাবাজ চান না আদর্শ বাংলাদেশ গড়ার কারিগর চান? এখানে কোনো দলকে ছোট করছি না। যারা চাঁদাবাজি করবে, সে হোক বিএনপি, হোক সে জামাত ইসলাম, হোক সে এনসিপি, হোক সে যেই হোক না কেন, তাদেরকে চিহ্নিত করুন এবং আগামী দিনের নির্বাচনে তাদেরকে ভোটাধিকারের মাধ্যমে তাদেরকে উচিত এবং মোক্ষম জবাব আপনারা দেবেন ইনশাআল্লাহ।